কয়েকদিন আগে ইরান আর আমেরিকার মধ্যে একটা শান্তি চুক্তি হওয়ার পর সারা বিশ্ব হাঁপ ছেড়ে বেঁচেছিল। ভেবেছিল যে জ্বালানি সংকট আর তার দরুন মুদ্রাস্ফীতি অর্থনৈতিক সংকটের দিকে যেতে বাধ্য হচ্ছিল দুনিয়ার সমস্ত দেশ, সেই দুর্যোগ বুঝি কাটল। কিন্তু সেই আশা যে ভেঙেছে, নতুন করে আক্রমণ আর প্রতি আক্রমণ যে আবার শুরু হয়েছে ইরান আর আমেরিকার মধ্যে, শুধু তাই নয়, নতুন নতুন দেশ এসে যোগ দিতে শুরু করেছে এই লড়াইয়ে। সর্বশেষ খবর হলো ইয়েমেনের হুতি জঙ্গি, যারা লেবাননের হেজবোল্লাদের মতো ইরানের সহযোগী শক্তি, তারাও সরাসরি নেমে পড়েছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে এই নতুন খেলোয়াড় হলো ইয়েমেনের হুতি জঙ্গিরা। তারা আমেরিকার মিত্র শক্তি সৌদি আরবকে নৌ অবরোধ দেওয়ার ঘোষণা দিয়েছে। হুতি জঙ্গিদের সৌদি অবরোধ ইরানের জ্বালানি রপ্তানি বন্ধের ঘোষণা। মানে ইরান বলেছে আর জ্বালানি রপ্তানি করবে না। করবেটা কি করে? তাদের শোধনাগারে আঘাত দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। আবার উল্টো দিকে ইরানও সৌদি আরব ইত্যাদি মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা আমেরিকার সাথে রয়েছে, তাদের শোধনাগারগুলোকে সেখানে আক্রমণ করে সেগুলোও বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে একটা বিশাল বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে। একই সাথে বিশ্বের রিফাইনারি ক্ষমতা ধ্বংস হওয়ায় ভারত আবার রিফাইনার অফ লাস্ট রিসর্ট, মানে একেবারে শেষ কি বলবো, যাদের উপরে নির্ভরশীল দেশ হিসেবে উঠে এসেছে। এক কথায় ভারতের কাছে এই যুদ্ধ অর্থনীতি তাদের আগামী উল্লম্ফনের যে বিরাট জাম্প, সেই জাম্পের বিশাল বড় একটা সুযোগ এনে দিয়েছে। এই প্রতিবেদনে এই পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সেই সঙ্গে এই আলোচনা করব ভারতের মতো আর একটা বিশ্বের বড় জ্বালানি আমদানিকারক দেশ চীন, সেই চীনেও কোন পরিস্থিতির মধ্যে পড়েছে, কোন সমস্যায়, সেটাও আমরা বলবো। জটিল ভূরাজনীতির এই বিশ্লেষণে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এই অনুরোধ রইল। বন্ধুরা, একটা মেগা এনার্জি ক্রাইসিসের ভিত তৈরি হয়ে গেছে, আর পুরো পৃথিবী ধীরে ধীরে নয়, অতি দ্রুত সেই দিকে এগিয়ে চলেছে। এখানে একসাথে তিনটে বড় কারণ এক জায়গায় মিলে যাচ্ছে, যার ফলে একটা বিশাল এনার্জি ক্রাইসিস আসতে চলেছে একেবারে লাফিয়ে, এবং সেটার বিশেষ প্রভাব সারা পৃথিবীর দেশগুলোতে তো আছে অবশ্যই, কিন্তু বড় প্রভাব এই এশিয়ার দেশগুলোতে এর প্রভাব খুব বেশি। কীরকম আসি সেই আলোচনায়। প্রথম আলোচনা হুতিদের অবরোধ, হুতি জঙ্গিদের অবরোধ ও সৌদি আরবের সংকট। একদম এই গতকাল সন্ধেবেলায় খবর এসেছে, হুতিরা ঘোষণা করেছে সৌদি আরবের ওপর নৌ অবরোধ বসানো হবে। কিছু মিডিয়েটার যারা চাইছেন অন্তত 10 দিনের জন্যে এটা বন্ধ থাকুক, ইরানও হামলা বন্ধ রাখুক, আমেরিকাও হামলা বন্ধ রাখুক, কিন্তু ইরান স্পষ্ট প্রত্যাখ্যান করেছে। আর ইরানের সহযোগী হুতি জঙ্গিরা সৌদির সমুদ্রপথ অবরুদ্ধ করবে। এর বড় কারণ হচ্ছে, আপনারা জানেন হরমুজ প্রণালী, সেটা ইরান বন্ধ করে দেওয়ার ফলে সেই তার অবরোধ করে দিয়েছে আমেরিকা। এর ফলে
পুরো এরপরে যদি আবার হুতি যদি লোহিত সাগর বন্ধ করে দেয়, লোহিত সাগরের রুট, তাহলে তার ফলে পুরো পশ্চিম এশিয়ায় হরমুজ প্রণালী তো বন্ধ আছেই, এখন আবার লোহিত সাগরের রুটও বন্ধ হতে চলেছে। সৌদি আরবের একটি ইস্ট ওয়েস্ট পাইপলাইন আছে। তেল উৎপাদন হয় এক জায়গায়, তারপর পাম্প করে ইয়ানবু নামের একটা বন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে তেল জাহাজে করে বাব এল মানদেব এই প্রণালী দিয়ে এশিয়ায় পাঠানো হয়, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশে। এখন হুতিরা এই রুট অবরুদ্ধ করে দিচ্ছে। এই রুটটা মানে সৌদি আরবের রুটটা বন্ধ করে দিচ্ছে, এবং ইরান তো অলরেডি তারা বলে দিয়েছে আর রপ্তানি করবে না। রপ্তানি করার খবরও তাদের নেই, মানে সে ক্ষমতাও নেই তাদের। এখন তাদের শোধনাগারগুলো আক্রান্ত, তাদের এখন চলতে হবে তাদের যে রিজার্ভ তেল আছে সেই রিজার্ভ তেলের ওপর দিয়ে। তো বাবেল মানদেব যেটা দিয়ে প্রতিদিন যেখানে 4.2 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হতো, জুন মাসে বেড়ে গিয়ে সেটা হয়েছিল 7.4 মিলিয়ন ব্যারেল, যা বিশ্বের মোট তেল উৎপাদনের প্রায় 7%। কিন্তু হুতির এই অবরোধের ফলে সেই তেল আর রপ্তানি হবে না, এবং এই হুমকির ফলে তেলের বাজার বড় সংকটের মধ্যে পড়তে চলেছে। আর এই সংকটের ফলে বিপর্যস্ত হবে ভারত, বাংলাদেশ, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো দেশ, প্রায় সব দেশ। চীনের অবস্থা এইখানটায় কি? চীনের সমস্যা হয়ে গেল, তাদের যে স্ট্র্যাটেজিক একটা রিজার্ভ তেল রেখে দেয়া হয় সেই তেলের ওপরে তাদের চলতে হবে। আর ইরানের তেল এবং ওখান দিয়ে যে তেলগুলো যেত সেইগুলো বন্ধ হয়ে গেল, তারপরে সৌদির তেলও বন্ধ হয়ে যাচ্ছে। ফলে চীনের তেল আমদানি এই জুনে গত বছরের তুলনায় 41% কমে গিয়েছিল। জুনের তুলনায় গত বছরের এবারের জুনে 41% তেল আমদানি কমে গেছিল। কারণ তারা চীন নিজেদের যে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ সেখান থেকে কাজ চালাচ্ছিল। দাম বেশি হওয়ায় নতুন করে মানে $50 ব্যারেল, সেইটা তো পেরিয়ে চলে গিয়েছিল $120, $25, $30। তার ফলে চীন বেশি করে আমদানি করছিল না নতুন করে। কিন্তু এখন তাদের নিজেদের যে স্ট্র্যাটেজিক মজুত আছে সেটাও শেষের দিকে। আর চীন তাহলে কি হতে হবে এইবার? চীনকে বাজারে ফিরে আসতে হবে, তেল কেনা নতুন করে শুরু করতে হবে। আর চীন একটা বড় ক্রেতা। এতদিন তারা তেল কেনাটা বন্ধ করে দিয়ে তাদের রিজার্ভ দিয়ে কাজ চালাচ্ছিল, ভেবেছিল পৃথিবী শান্ত হয়ে যাবে, মধ্যপ্রাচ্য শান্ত হবে, তাহলে সেই সময়টা তারা রিজার্ভ দিয়ে চালিয়েছে। এখন রিজার্ভ শেষ হওয়ার মুখে, ফলে তারা বাজারে তেল কিনতে আসবে। সেই তেল তারা যদি কিনতে আসে অথচ চাহিদার তুলনায় যদি যোগান কম হয়, তখন তেলের দাম তো বাড়বেই, এটা খুবই স্বাভাবিক। আমেরিকার অবস্থাও ভালো নয়। তাদের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, তাদের যে রিজার্ভ, যেখানে 90 দিনের তেলের সরবরাহ আমেরিকা ধরে রাখে, সেটা এখন নেমে এসেছে মাত্র 35-40 দিনের যে রিজার্ভ সেই তাতে। যা এই রিজার্ভ এতটা নেমে আসা গত 45 বছরের মধ্যে সবচেয়ে নিচে। যুদ্ধ চলাকালীন আমেরিকা ইতিমধ্যে 172 মিলিয়ন ব্যারেল তেল রিজার্ভ থেকে বের করে বাজারে ছেড়েছে, যা পুনরায় ভরতে প্রায় $20 বিলিয়ন লাগবে, আর সময় লাগবে কয়েকটা বছর। এবার আসি ভারতের কথায়। এই সংকটের মধ্যে ভারতের সামনে
অর্থনৈতিক উত্থানের একটা সোনার খাজানা ধরা দিয়েছে। না না, আমি সোনার খনি আবিষ্কৃত হয়েছে ভারতে এমন কথা বলছি না। যে খাজানার কথা বলছি সেটা হলো ভারতের গ্লোবাল রিফাইনিং হাব, তেল শোধন করার বিশাল ফ্যাসিলিটি যা রয়েছে ভারতের কাছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভারত নিজেই তো অন্য দেশ থেকে তেল আমদানি করে, তাহলে ভারতের এখানে লাভটা কি? ভারতের সামনে কি করে সোনার খাজানা চলে আসবে? প্রশ্নটা হলে তাহলে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, এই যে আমরা গাড়িতে কিংবা যেসব পেট্রোলিয়াম, ডিজেল ইত্যাদি ব্যবহার করি, এগুলো কিন্তু এই অবস্থায় খনিতে পাওয়া যায় না। সেখান থেকে তুলে সেটাকে বলা হয় ক্রুড তেল বা খনিজ তেল। এই খনিজ তেল যত হালকা হবে তত তার শোধন করতে সুবিধে, যত ভারী হবে তার শোধনে তত অসুবিধে। এইবার ভারী তেল যেসব দেশের আছে সেসব দেশে তাদের নিজেদের আবার এই সমস্ত তাদের দেশে তেল থাকলেও, যেমন আমেরিকার তেলের বাজার বিরাট, কিন্তু তাদের শোধনাগারের ফ্যাসিলিটিটা তত নেই। আবার দেখুন অন্যান্য দেশ, ভেনিজুয়েলার তেল খুব ভারী তেল, তাদের শোধনাগারের ফ্যাসিলিটি তত নেই, সেখানেও ভারতের শোধনাগার আছে। আর ভারত রাশিয়া থেকে বিরাট পরিমাণ খনিজ তেল কেনে নিয়ে আসে, আমদানি করে, কিন্তু সেই তেলকে রাশিয়া শোধন করতে পারে না, কারণ রাশিয়ার যে সমস্ত শোধনাগার আছে সেখানেও আবার ইউক্রেন তাদের ওপরে বোমা ফেলে সেগুলোর বড় অংশ প্রায় অকেজো করে দিয়েছে। তো রাশিয়া থেকে ভারত করে কি, রাশিয়া থেকেও বিরাট পরিমাণ ভারী খনিজ তেল কিনে নিয়ে আসে, আমদানি করে। সেটা ভারতের শোধনাগার, সেটা আছে শোধনাগার, ভারতের পজিশনটা কি একটু পরে আসছে। রাশিয়া থেকে ভারত তেল কেনে, সৌদি আরব থেকে, ইরান থেকে, ওমান থেকে, কাতার থেকে, এই সব জায়গা থেকে ভারত তেল কেনে। মধ্যপ্রাচ্যের এই তেলগুলো কিন্তু তাদের শোধনাগার থেকে নিয়ে আসা তেল, সেটা নতুন করে শোধনাগারের ভারতে শোধন করতে হয় না, সেটা ব্যবহারযোগ্য। তো এই যে রাশিয়া, সৌদি আরব, ইরান, ওমান, কাতার, এই সব প্রধান তেল উৎপাদক দেশের যত রিফাইনারি ছিল সেই সব রিফাইনারি যুদ্ধের মধ্যে আক্রান্ত হয়েছে, এবং আক্রান্ত হয়ে প্রায় ধ্বংস বা তাদের কাজকর্ম বন্ধ রাখতে হয়েছে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার রিফাইনারিতে আক্রমণ করেছে ইউক্রেন, আর মধ্যপ্রাচ্যের রিফাইনারিগুলো বন্ধ হয়েছে ইরান আমেরিকা যুদ্ধের দরুন, ইরানের বোমার আঘাতে। আবার ইরানে আমেরিকার বোমা পড়েছে, কিন্তু ভারতের সমস্ত রিফাইনারি এখনো অক্ষত, এবং তারা উৎপাদন আরো ক্রমশ বাড়িয়ে চলেছে। এই ব্যাপারে ভারতের তিনটে বড় সুবিধা রয়েছে। প্রথমত, নমনীয়তা। ভারতের রিফাইনারিগুলো রাশিয়ান তেল, ভেনেজুয়েলার ভারী তেল, কানাডার যে টার তেল, ব্রেন্ট ক্রুড বা ইরানি তেল, যে কোনো ধরনের ক্রুডই প্রসেস করতে পারে ভারত, যা বিশ্বের আর কোনো দেশের কাছে নেই, এমনকি চীন, আমেরিকা, এদের কারোর কাছে নেই। দ্বিতীয়ত, ভারতের শোধনাগারগুলোর ক্রমবর্ধমানশীল ক্ষমতা, যখন বিশ্বের রিফাইনিং ক্ষমতা ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা ধ্বংস হচ্ছে, যুদ্ধে আক্রান্ত হচ্ছে, বন্ধ রাখতে হচ্ছে রিফাইনারি, তখন ভারতে নতুন নতুন রিফাইনারি তৈরি হচ্ছে। এই তৈরি করার ব্যাপারে পৃথিবীতে অগ্রগণ্য যে কোম্পানি সেটা হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভারতের কোম্পানি। তারা আমেরিকাকেও বলেছে রিফাইনারি তৈরির প্রতিশ্রুতি দিয়েছে, মানে আমেরিকাকেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে হাত পাততে হয়েছে, কারণ তাদের এই নলেজ, তাদের এই ব্যাপারে তাদের যে স্কিলটা এত ওপরে।
আর এ ব্যাপারে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির রিলায়েন্স আগেই বলেছি দুনিয়াতে 1 নম্বর। ভারতের জামনগরে 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর আমলে রিলায়েন্স গ্রুপ যে তেলের শোধনাগার তৈরি করেছিল গুজরাটের জামনগরে, সেটা পৃথিবীর মধ্যে বৃহত্তম ভারী ক্রুড অয়েলকে ব্যবহারযোগ্য করার রিফাইনারি। এবং তৃতীয়ত, ভারতের জরুরি সংরক্ষণ ক্ষমতা, ভারতের রিজার্ভ রাখার ক্ষমতা ভীষণ বেশি। ভারত বিরাট পরিমাণ তেল প্রয়োজন হয়, কিন্তু ভারতের রিজার্ভে 120 দিনের রিজার্ভ থাকে। ভারত সরকার প্রয়োজনে রপ্তানির উপর কর বাড়িয়ে রপ্তানি বন্ধ করে দিতে পারে এবং সেই তেল দেশে সংরক্ষণ করে রাখতে পারে, কিংবা বেশি দামে বিদেশে তেল বিক্রি করে নিজের অর্থনীতি মজবুত করতে পারে। দুদিকেই লাভ ভারতের। সেই জন্যই বলেছি ভারতের কাছে সোনার খাজানা এসে গেছে। আজ পরিস্থিতি এমন যে রাশিয়া নিজেই ভারতের কাছে রিফাইন করা পেট্রোল চাইছে, বিনিময়ে ক্রুড অয়েল তাদের ভারী তেল দিচ্ছে, কারণ রাশিয়ার তেল শোধনাগারগুলো বন্ধ, যা একটা সম্পূর্ণ অস্বাভাবিক অথচ নতুন বাস্তবতা তৈরি করেছে। খুব মজার কথা না? তেল আমদানি করতে হয় ভারতকে, কিন্তু ভারত শোধনাগারের এমন ব্যবস্থা করেছে যে পৃথিবীর অন্য দেশগুলো তাদের ভারী তেল ভারতকে সাদাসাদি করছে, তোমরা নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমরা এগুলোকে রিফাইনারিতে রিফাইন করে আমাদেরকে বিক্রি করো, আমাদেরকে দাও। বুঝতে পারলেন ব্যাপারটা? জুলাই মাসে ভারতের রপ্তানি মে মাসের তুলনায় 50% বেড়ে গেছে। এই জুলাই মাসে দৈনিক 1.4 মিলিয়ন ব্যারেল তেল ভারত রপ্তানি করে প্রতিদিন। কথাটা অদ্ভুত লাগছে না? ভারত আমদানি করে আবার রপ্তানিও করে। আমদানি করে ক্রুড অয়েল, আগে তার সাথে রিফাইন্ড অয়েলও আনতো। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো সেটা বন্ধ হয়ে গেছে, তাদের শোধনাগারগুলো ধ্বংস হতে। ফলে ভারত এখন ক্রুড অয়েল রাশিয়া, ভেনেজুয়েলা, কানাডা সব জায়গা থেকে, এমনকি আমেরিকা থেকেও ভারত সেখান থেকে ক্রুড অয়েল তারা দেওয়ার জন্য সাদাসাদি করছে আর বলছে তোমরা এদের শোধন করে, ভারত তাদেরকে রপ্তানি করছে। এই মুহূর্তে ইউরোপ, আফ্রিকা, পশ্চিম এশিয়া, এমনকি রাশিয়াও ভারতের রিফাইনিং ক্ষমতার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তেলের রাজনীতিতে এই বদলটাই দেখাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি সংকটের দিনেও ভারত কিভাবে একটা স্থিতিশীলতার স্তম্ভ হয়ে উঠছে সেটা আশা করি বোঝাতে পারলাম। ভারত তেল আমদানি করে, আবার ভারী ক্রুড বা খনিজ তেল শোধন করে রপ্তানিও করে সমগ্র ইউরোপ, আফ্রিকা এবং কানাডা, ভেনেজুয়েলা ইত্যাদি সব দেশে। এবং এমন অবস্থা আসছে আমেরিকাকেও ভারত থেকে তেল আমদানি করতে হবে। আর এই ব্যবসা মধ্যপ্রাচ্যের শোধনাগারগুলো বন্ধ হওয়ার ফলে ভারতের গুরুত্ব এক লাফে বহু গুণ বেড়ে গেছে। এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো আপনাদের আজকের আমার এই প্রতিবেদন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।